বুদ্ধং শরণং গচ্ছামি। সেই বুদ্ধের দেশেই যখন আগুন জ্বলে, যখন মুহূর্তেই শেষ হয়ে যায় স্থাপত্য, আন্দোলনের আগুনে ছারখার হয় কষ্টার্জিত সম্পদ, মাত্র 1 বছর আগের হাসিনা সরকারের পতন ফের মনে করিয়ে দিয়েছে নেপাল। একদিনের তোড়ে ভেসেছেন কেপি ওলি। কমিউনিস্ট সরকারকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে জেনজি। তরুণ তুর্কিদের বিপ্লবে রক্তের সুনামি এসেছে কাঠমান্ডুতে। কিন্তু দুর্নীতি, সোশ্যাল মিডিয়া, একচ্ছত্র আধিপত্য কায়েমের চেষ্টার বিরুদ্ধে গর্জে ওঠা এত হিংসাত্মক কেন? কেন সরকার তাড়িয়েও আক্রমণ সাধারণ জনতাকে? কেন সুখের পাহাড়েও জ্বলছে আগুন? নেপথ্যে কি শুধুই হতাশা? এই প্রশ্নের অন্দরেই লুকিয়ে রয়েছে ডিপ স্টেট। কালোর মধ্যে কালো, গভীরেরও আরও গভীরে যেন ছড়ানো বিপদের অন্তর্জাল। আর সেখানেই বন্দী এক একটি রাষ্ট্রের বাড়বাড়ন্ত। অনেকেই বলছেন নেপালের সাম্প্রতিক এই বিদ্রোহ বাংলাদেশের চেয়ে ভিন্ন। কেপি ওলির সরকারের দুর্নীতি, আধিপত্য, বেকারত্ব, দুর্দশা, ভিনদেশে চলে যাওয়ার মতো কষ্টের বহিঃপ্রকাশে আগুন দিয়েছে সোশ্যাল মিডিয়া, যা বিস্ফোরণ ঘটিয়েছে। পাল্টা পুলিশের প্রতিরোধ, গুলি সেই আগুনকে বাড়িয়ে দিয়েছে ফের। প্রশাসনের কথা, যা অন্য দেশের গহীনে ধরাতে পারে আগুন, যা নিমেষেই কূটনৈতিক কৌশলকে পেরিয়ে উস্কে দিতে পারে অনেক কিছু। আর এখানেও কি লুকিয়ে থাকে কর্পোরেটের কারসাজি? বিশেষজ্ঞরা বলছেন নেপাল অশান্তিকে জড়িয়ে থাকতে পারে ব্যবসায়িক স্বার্থ। চীন পেরিয়ে পশ্চিমী দুনিয়ার অঙ্গুলি হেলনের ছন্দে থাকতে পারে লেনদেন। কর্পোরেটের প্রভাবও অশান্ত করতে পারে যে কোনো দেশকেই। ডিপ স্টেটের প্রভাবেই কি এই দশা নেপালের? তৃতীয় পক্ষের ইন্ধনে এই হিংসাত্মক আন্দোলন? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বলছেন, যদি আমি নেপালের ক্ষেত্রে ধরে নিই, হিংসা তো প্রাথমিকভাবে আসছে না। আন্দোলনটা যখন কক্ষিগত হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখলাম, তখনও আরেক দল স্বার্থ অন্বেষী গোষ্ঠী। আমরা বুঝতে হবে একটা বিষয়, এলিট যেমন থাকে, যারা রাষ্ট্র ক্ষমতা দখল করে থাকে, নন এলিটও থাকে, তারা রাষ্ট্র ক্ষমতা দখল করার প্রচেষ্টা চালায়। যখনই দেখছে এক শ্রেণীর এলিট বিপন্ন, তখন আরেক শ্রেণীর এলিট কি করে, যে আন্দোলনটা হচ্ছে সেটাকে সামনে রেখে তাদের সুবিধা নিয়ে নেওয়ার চেষ্টা করে। অর্থাৎ বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন থেকে আমরা যেটা দেখলাম যে রাষ্ট্রবিরোধী হয়ে পুলিশ খুন করা হচ্ছে, ঠিক তেমনি নেপালেও আমরা দেখতে পাচ্ছি যে যখন ছাত্র যুব একটা বিষয় পথে নামছে, তখন কিন্তু হত্যালীলা চলছে। কিন্তু আন্দোলনের বহির্মুখ কেমন হবে বা আন্দোলন কোন দিকে যাবে সেটা চট করে বলা যায় না। পৃথিবীর ইতিহাসে কখনোই সেটা বলা যায়নি সেটা শান্তিপূর্ণ হবে না সহিংস হবে। ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখেছি স্বাধীনতা সংগ্রামের সময় দুটো প্রেক্ষাপটই ছিল। যদিও এখনই নেপাল বিদ্রোহে ডিপ স্টেটের ভূমিকা আছে কি নেই তা নিয়েও সন্দিহান আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। এই ডিপ স্টেটের যে ভূমিকা সেটা কিন্তু এখনই আমি 100% মানে সহমত হয়ে বলতে পারছি না যে এখানে ডিপ স্টেটের ভূমিকা রয়েছে। নিশ্চয়ই এরকম একটা আন্দোলন যেখানে একদিনের মধ্যে রাষ্ট্রের প্রধান এবং সরকারের প্রধানকে ক্ষমতাচ্যুত হতে হলো এবং তাদের প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে হলো, সেখানে নিশ্চয়ই কোথাও না কোথাও একটা বড় রকমের ইন্ধন রয়েছে। সেটা সময় সাপেক্ষভাবে আমরা জানতে পারবো আর একটু গবেষণা করতে পারলে। এখনই আমার মনে হয় না এটা নিয়ে আমরা কোনো কনক্লুশন টানতে পারি। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলি যে এটাই হচ্ছে কিন্তু একটি ব্যর্থ গণতন্ত্রের একটি প্রকাশ। আর ফেল ডেমোক্রেসি, যেখানে ডেমোক্রেটিক নর্মসকে আমরা এখনো পর্যন্ত ঠিকভাবে কিন্তু প্রতিস্থাপন করতে পারিনি। কোথাও না কোথাও গলদ রয়ে গেছে। ওপর থেকে হয়তো নেপাল একটা ডেমোক্রেটিক রিপাবলিক হিসাবে বিগত 17 বছর ধরে ফাংশন করেছে, কিন্তু এখানে মানুষের যে পুঞ্জীবিত ক্ষোভ সেটা কিন্তু নিজেদের রেপ্রেজেন্টেশন না পাওয়ার জন্য, নিজেদের অংশদারিত্ব না থাকার জন্য সরকারি ব্যবস্থাতে, সেটা আমার মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ কারণ যে মানুষ নিজেদেরকে এবং শাসক গোষ্ঠীকে, শাসক শ্রেণীকে আলাদা করে দেখছেন।
নেপাল ফিরবে পুরনো ছন্দে, শান্ত দেশে ফের কড়া নাড়বে উন্নয়ন, কিন্তু তৃতীয় বিশ্বের সহ্য হবে তো? প্রশ্ন কিন্তু থাকছেই। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in